ঠিক সকাল ৯টা শুরু করছি নজরে বাংলা। শুরুতেই নজর রাখতে হচ্ছে চাঁদনী চকে সিএসি অফিসে আগুন। ভোর ৪টে নাগাদ আগুন লাগে এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকলের ৪টি ইঞ্জিন সেখানে কাজ করে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সান্নিক। আগুন এখন কি পুরোপুরি নিয়ন্ত্রণে? কিভাবে আগুন লাগলো সেই বিষয়টা সামনে আসছে? অনিন্দিতা, আগুন এখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে ফেলা গেছে। তবে যেটা দমকল সূত্রে খবর, মূলত তারা মনে করছেন এটা এই সিএসসির অফিসের পেছনে একটি ট্রান্সফরমার ছিল, যে ট্রান্সফরমার থেকেই মূলত এই আগুন শর্ট সার্কিটের কারণে লেগেছে বলে তারা মনে করছেন। এবং পাশে কিছু আবর্জনা ছিল, যে আবর্জনায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও দমকলের 4টি ইঞ্জিন যথাসময় চলে আসায় আগুন খুব একটা ভয়াবহ আকার নিতে পারেনি। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে সেই অর্থে দমকল কর্মীদের বেগ পেতে হয়নি এবং তারপরে মোটামুটি ঘন্টা দেড়েকের চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে ফেলা গেছে। এবং সেই আগুন নিয়ন্ত্রণের পরে এখন দমকল আধিকারিকরা তাও খতিয়ে দেখছেন মূলত ঠিক কি কারণে আগুন লেগেছিল, তার একটা প্রপার তদন্ত তারা শুরু করছেন। বেশ, ধন্যবাদ সান্নিক। আজ 16 ঘন্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। মেরামতির কাজের জন্য বন্ধ সেতু বন্ধ থাকায় বিকল্প রুটে গাড়ি চলাচল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রীতি, আরো বিস্তারিত বলবে। প্রীতি, ঠিক কখন থেকে কখন গাড়ি চলাচল বন্ধ থাকবে? প্রীতির সঙ্গে কথা বলবো, তবে আরো একবার জানিয়ে রাখি, আজ 16 ঘন্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। মেরামতির কাজের জন্য বন্ধ সেতু, আর সেতু বন্ধ থাকায় বিকল্প রুটে গাড়ি চলাচল। বিকল্প রুট নিবেদিতা সেতু দিয়ে গাড়ি যাতায়াত। দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকায় যাত্রী ভোগান্তি। আজ 16 ঘন্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকায় বিকল্প রুটে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়েছে। যদিও দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকায় যাত্রী ভোগান্তি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আজ 16 ঘন্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। মেরামতির কাজের জন্যই এই সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হুগলি সেতুর মেরামত প্রয়োজন, সেই মেরামতির কাজের জন্যই আজ এই সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং যেহেতু সেতু বন্ধ, তাই বিকল্প রুটে গাড়ি চলাচল। আমাদের সঙ্গে রয়েছেন প্রীতি। কখন থেকে কখন পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকছে? দেখো, ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত এই হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতু বন্ধ থাকছে তরফে। এবং আমরা সকালবেলা যেটা দেখলাম যে একেবারে ব্রিজের সামনে যে 3 দিক মুখ রয়েছে, সেই 3 দিক মুখে একেবারে পোস্টার ব্যানার দিয়ে, ব্যারিকেড দিয়ে, গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে, যাতে ছোট বড় যে কোনো ধরনের গাড়ি হোক না কেন তারা এই হুগলি সেতুর উপরে না উঠতে পারে। যার জেরে কিছুটা সমস্যার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষ যারা প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করেন। তাদের বক্তব্য যে সেই অর্থে তারা নোটিশ পায়নি বা তারা আগের থেকে জানতে পারেননি। যেহেতু আগের থেকে কোনো পোস্টার বা কোনো নোটিশ দেওয়া হয়নি ব্রিজের সামনে, সেহেতু অনেক যাত্রী তারা কিন্তু সামনে এসে অন্য রুট দিয়ে বা অন্য সেপারেট রুট দিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, যার জন্য কিছুটা হলেও সমস্যার মুখে সাধারণ মানুষ। তবে ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। যা জানা যাচ্ছে যে মেরামতি এবং সংস্করণের কাজের জন্য কিন্তু এই সেতু বন্ধ থাকবে। বেশ, ধন্যবাদ প্রীতি। সমস্যা তো ম্যাডাম আছেই, আমরা রেগুলার যাতায়াত সাউথ 24 পরগনা ডিউটি করতে যাই। এরকম যদি প্রত্যেক রবিবার হয়, কোনো নোটিশও আমরা পাই না, টিভি দেখারও সময় পাই না, সমস্যা তো আছেই। ভালোই সমস্যা পড়তে হচ্ছে। তো যাবো কেমন করে, আমরা তো আগে থেকে তৈরি নেই না। সমস্যা তো হয়েছে, মানে আমরা টাইম করে পৌঁছতে পারবো না। এখন যাবো, এখান থেকে বাস ধরবো, তাহলে হাওড়া যাবো, হাওড়া টিকিটের নামে আবার শালিমার যেতে হবে। কত সময় লাগবে ডেস্টিনেশন? মানে এখন তো পুরো জাম হয়ে যাবে, তো পুরো স্ট্যান্ড রোড জাম হয়ে যাবে, 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাবে। দিল্লির এক এনজিওর নামে ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ। টাকা দেওয়া টোপে আধার নম্বর এবং ব্যাংকের তথ্য লিখিয়ে নেওয়া হচ্ছে কাগজে। কালিকাপুর বস্তি এলাকায় চাঞ্চল্যকর অভিযোগ। এ নিয়ে আনন্দপুর থানাতে অভিযোগ জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। স্বেচ্ছাসেবী সংস্থার নামে টাকার টোপ, নানা কায়দায় তথ্য চুরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। এই নিয়েই চাঞ্চল্য কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কালিকাপুরে। আমার কাছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আধার নাম্বার নিচ্ছে এনজিও থেকে এসে। হ্যাঁ, নিল তো, আমার কাছ থেকেও নিল তো। আধার কার্ড আর ব্যাংকের বই, এই দুটোই, আর কিছু না। হ্যাঁ, বলেছে যে ব্যাংকে তোমাদের নামে কিছু টাকা ঢুকবে, এই বলেছে, আর কিছু বলে। এর আগেও সমীক্ষার নামে তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে বারবার সরব হন মুখ্যমন্ত্রী। আমি শুনছি অনেক বাইরের লোক
কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। কখনো আবার কল্যাণী এইমসে মেন্টাল হেলথ সার্ভের নামে তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। কল্যাণী এইমস সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে মেন্টাল হেলথের নাম করে পরোক্ষভাবে এনআরসির নামে একটা সার্ভে করছে। আমি সমস্ত জনসাধারণকে আবেদন করব, যে কোনো সংস্থা যদি আপনাদের কাছে কোনো বাড়িতে কোনো ব্যাপারে সার্ভে করতে যায়, তাহলে আপনারা স্টেট গভর্নমেন্টের কাছে কোয়ারি করে জেনে নেবেন। স্টেট গভর্নমেন্ট যদি কোনো সার্ভে কোনোদিনও করে আপনাদের জানিয়ে দেবে। ফের তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ, এবার টাকার টোপ দিয়ে একেবারে কলকাতায় ইএম বাইপাসের ধারে কালিকাপুর বস্তি এলাকায় শনিবার এখানে গিয়ে বাড়ি বাড়ি সমীক্ষা করেন দুই মহিলা। স্থানীয়দের দাবি, তারা নিজেদের দিল্লির এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী বলে দাবি করেন। বলা হয় অসহায় পরিবারগুলিকে তারা টাকা দেবেন। এই দেখুন, টাকার টোপে অনেকের থেকে ব্যাংকের তথ্য এবং আধার নম্বর নিয়ে নেওয়া হয়েছে। কয়েকজন সইও করে দিয়েছেন, কিন্তু যে স্বেচ্ছাসেবী সংস্থার নামে এই সমীক্ষা চলছে তাদের নাম নেই ফর্মে। আমার হচ্ছে ব্যাংকের বইয়ের ছবি তুললো, তোমার আধার কার্ডের ছবি তুললো। তখন আমার ডাউট হয়েছিল যে ব্যাংকের বইয়ের এরকম ছবি তুলে পুরো ব্যাংকের বইয়ের পুরো ডিটেলস নিচ্ছে। তখন আমি এইটাই ভাবলাম যে যেহেতু ক্লাব থেকে এসছে, ক্লাবের সবাই আছে, যার জন্য ওটা ভেবেও আমি চুপ করে গেলাম। উপর মহলে যারা আছেন, আমাদের উপরে স্টাফ, ওনারা জানিয়েছেন বলেছেন, সেটা আমি জানি। কনসার্ন লেটার বলে বা পারমিশন লেটার বলে, সেটা ওনারা করেছেন। ওটাতে তো আমরা থাকি না, আমরা যেহেতু ফিল্ডে কাজ করি, তো ওই লেটারও নাকি ওনাদের কাছে আছে। এ নিয়ে আনন্দপুর থানায় অভিযোগ জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী বলে দাবি করা দুজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এটা খটকা লাগে, খটকা লাগাতে আমি তাদেরকে ডেকে যখন জিজ্ঞেস করি তখন তারা বলে যে এটা আমরা কোনো কাজ করছি না, এটা দিল্লির একটা সংস্থা কাজ করছে। তারপরে আমি থানায় অভিযোগ জানাই। আমার মনে হচ্ছে এখানে কোনো বৃহৎ কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে, কারণ যা যা ডকুমেন্টস নেওয়া হচ্ছে একটা গরিব মানুষের ব্যাংকের অ্যাকাউন্ট শূন্য করে দেওয়ার পক্ষে যথেষ্ট। নির্বাচন সামনে, আর তার আগেই এভাবে তথ্য সংগ্রহে কার্যত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কালিকাপুর বস্তিতে। আনন্দপুর থানা এই ঘটনার তদন্তে নেমেছে। রাজ্যে এসআইআর চলাকালীন তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ, এ নিয়ে অনেকের মনে আতঙ্ক তৈরি হয়েছে বলে দাবি। এতে রাজনীতির হাওয়াও গরম। বিভিন্ন এনজিও বা বিভিন্ন সংস্থা সংগঠনের নাম করে কিছু লোক বাইরে থেকে এসে হঠাৎ সমীক্ষার নাম করে তথ্য চাইছে, এবং যাকে তাকে কাউকে দেবেন না। এবং সন্দেহজনক কেউ এলে বা বহিরাগত এই ধরনের কেউ এলে স্থানীয় প্রশাসন বা যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন। এইভাবে নিজেদের বা পারিবারিক পরিচয়, তথ্য এগুলো তাদের হাতে তুলে দেবেন না। এটা আমরা বারবার বলছি, সতর্ক থাকুন এবং স্থানীয় যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন। রাজ্য সরকার করছেটা কি, যে কাউন্সিলরকে আগে কমপ্লেন করতে হচ্ছে, ঢোকার আগেই তো ধরে ফেলা উচিত। বিএসএফ দেখছে না বলে, অনুপ্রবেশকারী ঢুকছে বলে বারে বারে যারা ঢেকুর তুলছেন, সেখানে কি অন্যায় কথা, এসে নিয়ে চলে যাচ্ছে। কারা নিচ্ছে, কেন নিচ্ছে, কে সই করাচ্ছে, সবই দেখা দরকার। নিউজ 18 বাংলা। রেস্তোরাঁ পানশালার আড়ালে নারী পাচার তদন্তে গত শুক্রবার 7 জায়গায় ইডির তল্লাশি। 2015-এ বিধাননগর কমিশনারেটে অভিযোগের সূত্র ধরেই তদন্তকারী সংস্থা শুক্রবারের অভিযানে বাজেয়াপ্ত 1 কোটি টাকা, বিলাসবহুল গাড়ি, একাধিক ব্যাংক অ্যাকাউন্টের নথি, সম্পত্তির দলিল উদ্ধার। কারো ভোটার কার্ড আছে কিন্তু নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। কোথাও আবার ভোটার তালিকা থেকে বিএলওর পরিবারেরই নাম বাদ। এসআইআর চালুর পর থেকে নানা জায়গায় ভোটারদের মধ্যে আতঙ্কের ছবি। হুগলির চুচুড়ার বাসিন্দা অমিতা বিশ্বাস কেওটার 196 নম্বরের বুথ লেভেল অফিসার। বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করছেন। বিএলওর দাবি, তার স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং ভাসুরের নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। এরা 50-60 বছর ধরে এখানে আছে, 2002 এর লিস্টে এদের নাম নেই। আবার 2004-এর লিস্টে হয়তো এদের সবাইকারই নামগুলো পাওয়া যাচ্ছে। এবার ফর্ম ফিল আপ করতে গিয়ে তখন একটু অসুবিধা করছে। 32 নম্বর বা 31 নম্বর যাই পার্ট হোক না কেন, সেই পার্টের ম্যাক্সিমাম লোকেরই নাম নেই। আমার নিজের ফ্যামিলির কারোরই নেই।
কোথায় ভোট দিতেন 2002 সালে মনে আছে? না, আমাদের ওপর বুড়ো বুড়িদের ওপর অত্যাচার। কাউকে রেখে গেছেন মেয়ে জামাই, কারো আবার তিন কুলে কেউ নেই। তাদের ঠিকানা এখন পশ্চিম বর্ধমানের আসানসোলের এই বৃদ্ধাশ্রম। অনেকেরই মনে নেই 2002-এ কোন কেন্দ্রের ভোটার ছিলেন, কারো কাছে উপযুক্ত নথিপত্রও নেই। এই পরিস্থিতিতে এসআইআর নিয়ে চিন্তায় আবাসিকরা। প্রশাসন থেকে কেউ যোগাযোগ করেছিল এসে এসআইআর এর জন্য? না, কোথায় ভোট দিতেন 2002 সালে মনে আছে? না, মনে আছে, সে আমার বাড়ি যেখানে মহিনপুরে, সেখানে ভোট দিত। যত সব আমাদের ওপর বুড়ো বুড়িদের ওপর অত্যাচার। কাগজপত্র সব আছে, আমি তো এখানে নিয়ে আসিনি, আমি তো এসছি এখানে 3-4 মাস হলো। কাগজপত্র সব আছে, আমার মেয়ে জামাইয়ের কাছেই সব কিছু থাকে। আমাদের আর এখন বয়স হয়ে গেছে, আর চিন্তা, আজ বাদে কাল কোথায় যাবো তার ঠিক নেই। সেরকম প্রয়োজন হলে আমরা স্পেশাল ক্যাম্প করে দেবো। কিছু জায়গাতে যদি বৃদ্ধাশ্রম থেকে সেখানে করা হবে, কিছু জায়গাতে যদি কোনো জায়গাতে কোনো নাইট শেল্টার ইত্যাদি এরকম জায়গাতে, এরকম জায়গাতেও আমরা করার। স্বামীর নামে নাই, আমার নামে নাই, আমি 2 বার ধরে ভোট দিয়েছি। আমার ছেলে লাজ নিয়ে কি হবে, আমার মায়ের কি হবে বলো, আমি কি কোথায় যাবো আমি তাহলে? ইনি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা ঠান্ডা পাল, বাড়ি ভবানীপুর গ্রামে। ঠান্ডা পালের বয়স এখন প্রায় 85। তার ভোটার কার্ড রয়েছে। পরিবারের দাবি তিনি একাধিকবার ভোট দিয়েছেন। এদিকে 2002-এর ভোটার তালিকায় তার নাম নেই, তার পরিবারের কারো নাম নেই বলে দাবি। আমার ভোট নাই কেন? আমার ভোটের ভোট আমি দিয়েছি, ভোটের নাম নাই কেন? স্বামীর নামে নাই, আমার নামে নাই, আমি 2 বার ধরে ভোট দিয়েছি। আমার ছেলে লাজ নিয়ে কি হবে, আমার মায়ের কি হবে বলো, আমি কি কোথায় যাবো আমি তাহলে? ঠাকুমা, আমার বাবা মা সবাই 1995 সালে ভোট দিয়েছে। ধরতে পারেন 30 বছর এখানকে চলে এসেছি এই চন্দ্রকোনা ব্লকেতে, কিন্তু তবুও আমরা এই 2002 সালে ভোটার লিস্টে নাম খুঁজে পাচ্ছি না। ওই জন্য প্রচুর সমস্যা হচ্ছে, আমাদের সবারই প্রচুর টেনশন। নিউজ 18 বাংলা। 8 বিএলওকে শোকজ, বাড়ি বাড়ি না যাওয়ায় বিএলওদের শোকজ। অভিযুক্ত বিএলওদের শোকজ কমিশনের। বিএলওদের বিরুদ্ধে অভিযোগ নিতে হেল্পলাইন নম্বর। 8 বিএলওকে শোকজ। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠেছে বাড়ি বাড়ি না যাওয়াতেই, তাই সে কারণেই বিএলওদের শোকজ। অভিযুক্ত বিএলওদের শোকজ করেছে কমিশন। বিএলওদের বিরুদ্ধে অভিযোগ নিতে হেল্পলাইন নম্বর। বাড়িতে, রাস্তায়, মুদি দোকানে এসআইআর এর ফর্ম বিলি। এসআইআর নিয়ে জেলায় জেলায় অভিযোগ। অভিযুক্তদের শোকজ করে শাস্তিমূলক ব্যবস্থা। ইআরওদের নির্দেশ নির্বাচন কমিশনের। শোকজ হওয়া বিএলওদের মধ্যে একজন ডেবরার, তাকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন বিডিও। এই ভাইরাল ভিডিওটা আমাদেরও নজরে এসেছে। ব্লক প্রশাসন এটাকে যথাযথভাবে তদন্ত করছে এবং প্রাথমিকভাবে যিনি কনসার্ন বিএলও আছেন তাকে শোকজ করা হচ্ছে। আমি শোকজ করছি, 24 ঘন্টার মধ্যে উত্তর দেওয়া আছে। শোকজের যদি উত্তর স্যাটিসফাইড না হয়, পরবর্তী ক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা নিই অ্যাজ পার ইলেকশন কমিশনের যে গাইডলাইন। 8 বিএলএর বিরুদ্ধে আগে এফআইআর। একাধিক দলের বিএলএদের বিরুদ্ধে এফআইআর। এজেন্টদের বিরুদ্ধে কারচুপি করার অভিযোগ। মৃতদের নামের ফর্ম দিতে জোরের অভিযোগ। 8 জনের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ সিইও দফতরের। এবার একটু চন্দ্রকোনার দিকে নজর রাখি। রাসায়নিক সারের কালোবাজারি। সরকারি ভর্তুকির সার চড়া দামে বিক্রি। বস্তা পিছু 300 থেকে 400 টাকা বেশি নেওয়ার অভিযোগ। চন্দ্রকোনায় অসাধু ব্যবসায়ীদের রমরমা কারবার। কৃষকদের দেওয়া হচ্ছে না পাকা রসিদ, এমনটাই অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, কারা এই কাজ করছে? প্রশাসন জানে এই বিষয়টা? দেখো, মূলত এই যে গ্রামগঞ্জে কৃষকরা যেখান থেকে সার কিনেন, সেই ব্যবসায়ীরা কিন্তু তারা একটা বেশি দাম নিচ্ছে। অর্থাৎ যেখানে সরকারের ভর্তুকি দেওয়া সার, যে রাসায়নিক সারের হয়তো প্যাকেটে লেখা রয়েছে 1389 টাকা বা আরো অন্য কিছু, সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রিন্ট রেটের থেকে 300
350-400 টাকা করে কোথাও কোথাও বেশি নেওয়া হচ্ছে। আর এই ঘটনা কিন্তু শুধু এবছর নয়, প্রতি বছর এই আলুর সিজনে হয়, কারণ আলু চাষ করতে মূলত প্রচুর পরিমাণে রাসায়নিক সার লাগে, আর সেই সার নিয়েই কিন্তু কালোবাজারি করেন এই ছোট থেকে বড় ব্যবসায়ীরা, অর্থাৎ যারা মজুতদার, বড় আড়তদার, তারাও কিন্তু এদের কাছ থেকে বেশি দাম নিচ্ছে বলে এই দোকানদাররা অভিযোগ করছে। মূলত পুরো বিষয়টি নিয়ে কৃষকরা কিন্তু আর্থিক সংকটের মুখে পড়েন প্রতিবারেই, আর প্রতিবারেই খবর সম্প্রচার হলে প্রশাসনের পক্ষ থেকে দু একটি দোকানে অভিযান চালিয়ে তাদের লাইসেন্স কিছুদিনের জন্য বাজেয়াপ্ত করা হয়, আবার নতুন করে কিন্তু এই ব্যবসা শুরু হয়। অর্থাৎ প্রতি বছরই এইভাবে রাসায়নিক সার কিনতে বেশি দাম দিয়ে কৃষকদের নিতে হয় দোকান থেকে। আর এই নিয়ে কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত কোনো পদক্ষেপই নেয়নি। এখন কৃষকরা চাইছে যে প্রশাসনের নজরদারিতে তারা তাদের ন্যায্য মূল্যে সার যাতে কিনতে পারে সেই দিকে নজর দিক প্রশাসন। অমৃতা, ধন্যবাদ। আমাদের কাছ থেকে তখন 1650। এইটার তো প্রিন্ট আছে আপনার 1389। এই শার্টটা কত কিনেছেন আপনি? 1650 টাকা। পাকা বিল দিচ্ছে? পাকা বিল দেয়নি। হ্যাঁ, পাকা বিল তো আমাদেরকে দেয়নি। নবরত্ন ডিএপিটা 1650 টাকা করে নিল। দিনটা অত আর আমরা জানি, অত কি লেখাপড়া জানি আমরা? 1389। এই লোকটা 70,000 টাকার মাল নিয়ে এসছে, আমিও তো নিয়েছি 8-10 হাজার টাকার মাল, এই দাম ফেলছে। পাকা বিল দিচ্ছে? পাকা বিল দেয়নি, কাগজে দিচ্ছে। কোথাও রাস্তার পিচ উঠে গিয়েছে, কোথাও গর্তে জমা জল। উত্তরবঙ্গের 2 জেলার 2টি গ্রামে তৈরি হবে রাস্তা। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বরাদ্দ টাকায় হবে রাস্তা। শিলিগুড়ির খড়িবাড়ির গ্রামে তৈরি হবে পিচের রাস্তা। শনিবার হলো প্রায় 3 কিলোমিটার এই রাস্তার কাজের শিলান্যাস। রাস্তা যদি ভালো হয় তাহলে তো সবারই ভালো, আসা যাওয়ার আমাদের খুবই অসুবিধা ছিল। রাস্তার জন্য তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এতে তো আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, সুবিধা হবে, অনেক সুবিধা হবে। খড়িবাড়ির বাতাসির হাটখোলা থেকে ফুলবাড়ির খেমচি নদী এলাকা, এখানে আগে ছিল পিচের রাস্তা, এখন পিচ উঠে গিয়েছে। এই রাস্তা পাকা করা হবে। প্রায় 1,75,00,000 টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। এই রাস্তা হাটখোলা মোড় থেকে বুড়াগঞ্জ পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা 1,75,00,000 টাকায় ব্যয় এটা নির্মিত হবে। আজকে তার শুভ শিলান্যাস হলে আমাদের আজকে থেকে কাজ কিন্তু শুরু হলো। আমরা খুব তাড়াতাড়ি কাজটা শেষ করার কথা বলেছি ওনাদেরকে। উত্তর দিনাজপুরের গোয়ালপোখর, এখানে রয়েছে জাতীয় সড়ক লাগোয়া পাঞ্জিপাড়া বাজার। এই এলাকায় 3টি রাস্তা বেহাল, কোথাও গর্ত হয়ে জল জমে গিয়েছে, কোথাও পিচ উঠে গিয়েছে। এই সব রাস্তা মেরামতির কাজ শুরু হবে। শুক্রবার শিলান্যাস হয়। মন্ত্রী সাহেব এসলো, এসে উদ্ঘাটন করে গেল, ওটা খুব ভালো হলো। কত অনেক সমস্যা হতো রাস্তাটা নিয়ে, অনেক সমস্যা হচ্ছিল। এই রাস্তা মেরামতি করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। বরাদ্দ করা হয়েছে প্রায় 1,16,00,000 টাকা। সমস্যা, এত সমস্যা হতো এখানে, মানে বর্ষাকালীন অনেক টোটো এখানে মানে পাল্টি হয়ে যাচ্ছে। অনেক মানুষ গিয়ে জানাচ্ছে যে এই রাস্তাটা মানে খুবই দরকার, এই রাস্তাটা করে দেন। আমরা মন্ত্রী সাহেবকে বললাম, মন্ত্রী সাহেব এনবিডি থেকে করাইছেন এই রাস্তাটা, আমি ধন্যবাদ জানাচ্ছি। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। ফের খাঁচাবন্দি চিতাবাঘ। জলপাইগুড়ির বামনডাঙ্গা চা বাগানে খাঁচাবন্দি। বেশ কয়েকদিন ধরে এলাকায় চিতাবাঘের আনাগোনা। বন দফতরের পাতা ফাঁদে বন্দি চিতাবাঘ।